তো সার্চ কনসোলটা বলা হতো গুগল ওয়েব মাস্টার। সার্চ কনসোল দেখতে অনেকটা এইরকম একটা ইন্টারফেস শো করে, এবং এটারে যে প্রিভিয়াস নাম ছিল যখন গুগল অনেক আগে গুগলটা এটারে বলা হতো ওয়েব মাস্টার টুল। ওয়েব মাস্টার বলতে বোঝায় ওয়েব মাস্টার, ওয়েবসাইটের মাস্টার আর কি। ওয়েবসাইটের যত প্রবলেম আছে এটা সলভ করে দিতে পারতো, বা আপনারা বলে দিত যে আপনার ওয়েবসাইটে এইটা প্রবলেম হচ্ছে, আপনি এইটারে এইভাবে সলভ করতে পারতেন। গুগল সার্চ কনসোলের আগের নাম ছিল ওয়েব মাস্টার, তবে আমরা এখন মোটামুটি সার্চ কনসোল হিসেবেই জানবো। তো সার্চ কনসোল কি করে আমি খুব সহজে আপনাদের বলে দিই। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, আমি ওয়েবফিটটাই দেখি। আপনার একটা ওয়েবসাইট আছে, ধরেন ওয়েবফিট, যেটা আমরা দেখতেছি আর কি, ওই ওয়েবফিটটা আছে, ওয়েবফিট WWAUFFIT ওয়েবফিটটা হলো একটা ক্লায়েন্টের ওয়েবসাইট ছিল, সে পার্সোনাল ট্রেডার। এখন দেখেন এই ওয়েবসাইটের যতগুলো ইস্যু আছে, প্রথম ইস্যু আমাদের চোখে পড়তেছে এই ওয়েবসাইটের স্পিড অনেক কম। ধরেন আমি ক্লিক করার পরে আমি 1 2 3 ওকে সে কি রেখে দিছে আর কি, তার ইন রিভিউ রেখে দিছে তার ওয়েবসাইট। যাই হোক, এটা হলো তার ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা সে এই ওয়েবসাইটের যতগুলো ইস্যু আছে, এই ইস্যুগুলো আমরা ওয়েব সার্চ কনসোলের মাধ্যমে সলভ করতে পারি, বা সার্চ কনসোল আমাদের বলে দেয় যে আপনার ওয়েবসাইটে এই ইস্যু আছে, আপনি সলভ করতে পারেন। তো প্রথম কথা হলো, আপনি সার্চ কনসোল থেকে প্রথম যে ডাটাটা পাবেন সেটা হলো তার পারফরম্যান্স ওভারভিউ। একটা পারফরম্যান্সের ওভারভিউ আপনি পাবেন। যদি দেখেন এটা হলো এই ওয়েবসাইটটা কি ধরনের পারফর্ম করতেছে। তো এখানে হলো 233টা ক্লিক আসছে, 233টা ক্লিক আসছে ফ্রম 7 টু মানে 10। এখন দেখেন আপনি এখানে সোমবারে মানে গতকালকের আগের দিন মাত্র 2টা ক্লিক আসছে, দেন হলো রবিবারে 4টা ক্লিক আসছে, এই ধরনের। দেন কভারেজে বোঝায় যে আপনার ওয়েবসাইটে কোনো ইস্যু আছে কিনা, আপনার ওয়েবসাইটে কতগুলো পেজ আছে, এই পেজের মধ্যে কতগুলো পেজে প্রবলেম আছে। তো তার 15টা পেজ আছে, যার মধ্যে একটাতেও তার সে প্রবলেম পায় নাই। এখন দেখেন এক্সপিরিয়েন্সে বলতেছে যে পেজ এক্সপিরিয়েন্স 0% গুড, মানে ভালো। দেন হলো মোবাইল ইউজেবিলিটি হলো 12, যেটা ভালো, কোর ওয়েব ভাইসালে কোনো ইস্যু নাই। এনহান্সমেন্ট এগুলা মাথার উপর দিয়ে গেলে সমস্যা নাই, আমি এক্সপ্লেন করে দিব। এখন আমরা ওভারভিউ পারফরম্যান্স যদি দেখি, তাহলে এইখানে এই ইস্যুটা আসে, যার ওয়েবসাইটে 233টা ক্লিক আসছে এবং ইমপ্রেশন আসছে, মানে ওয়েবসাইটটা সামনের দিকে গ্রো হচ্ছে, অথবা ওয়েবসাইটটা 7.72 মানুষের চোখের সামনে পড়ছে। ইমপ্রেশন বলতে বোঝায়, ধরেন আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ করছেন, ধরেন আমি কিওয়ার্ডই লিখলাম, অথবা কিওয়ার্ড প্ল্যানার। এই কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করার পরে এই ওয়েবসাইটে, মানে এই যতগুলো ওয়েবসাইট আছে, এই প্রতিটা ওয়েবসাইট কিন্তু একটা করে ইমপ্রেশন পেল। দ্যাট মিনস আমার চোখে পড়া মানে একটা ইমপ্রেশন ক্লিক মানে ইনক্রিজ হওয়া, যেটা আপনারা ফাইবারের ক্ষেত্রে দেখেন। আপনারা ফাইবারের ক্ষেত্রে এই ইমপ্রেশনটা নিয়ে ভোগেন, কেমন? ফাইবারের ক্ষেত্রে এই ইমপ্রেশনটা নিয়ে ভোগেন। তো ইমপ্রেশন হলো এইটা। দেন হলো এভারেজ সিটিআর মানে হলো ক্লিক থ্রু রেট, যেটা 3%। দেন এভারেজ পজিশন হলো তার যতগুলো কিওয়ার্ড পারফর্ম করতেছে, তার এভারেজ পজিশন হলো 33.4, মানে 33তম। সবগুলা কিওয়ার্ডে যদি একত্রিত করা হয়, ধরেন তার 5টা কিওয়ার্ড পারফর্ম করতেছে, এটা ভালো করে বুঝেন। ধরেন তার 5টা কিওয়ার্ড পারফর্ম করতেছে, একটা কিওয়ার্ড হলো এ, এটা আছে হলো 10 নাম্বার পজিশনে। দেন একটা কিওয়ার্ড হলো বি, এই কিওয়ার্ডটা আছে ধরেন 20 নাম্বার পজিশনে। একটা কিওয়ার্ড হলো সি, যেটা আছে 30 নাম্বার পজিশনে। একটা কিওয়ার্ড ডি, যেটা আছে হলো 40 নাম্বার পজিশনে। আমি আপনারা মানে জাস্ট বোঝানোর জন্য বলতেছি। 40 30 70 90 আর হলো 10 100। এখন এই 4টা কিওয়ার্ডের টোটাল যে অ্যামাউন্টটা আসে এটা হলো 100। এটা যদি আপনি এভারেজ করেন, মানে 4 দিয়ে ভাগ করেন, তাহলে আপনার এভারেজ পজিশনটা বের হয়ে যাবে। এভারেজ পজিশন ধরেন সে 25 নাম্বার আছে, বা 25তম, বা 25 হলো তার এভারেজ পজিশন। বুঝা গেছে এভারেজ পজিশনটা কি? এভারেজ পজিশনটা সবাই বুঝতে পারছেন? ওকে, তারপরে যদি দেখেন কিউরিজ, মানে কোন কিওয়ার্ডের জন্য সে সবচেয়ে বেশি ক্লিক পাচ্ছে এবং কোন কিওয়ার্ডের জন্য সে সবচেয়ে বেশি ইমপ্রেশন পাচ্ছে। যদি আমরা এখানে যদি দেখি সে মোটামুটি 232টা কিওয়ার্ডের জন্য পারফর্ম করতেছে, বা 225টার জন্য সে ইমপ্রেশন পাচ্ছে, ক্লিক পাচ্ছে। যার মধ্যে সবচেয়ে বেশি পাচ্ছে পার্সোনাল ট্রেনার গেলওয়ে, যেটা গেলওয়ে হলো আয়ারল্যান্ডের একটা সিটির নাম। এটার জন্য সে কি পাচ্ছে? 51টা ক্লিক পাচ্ছে, পাশাপাশি সে
1322 ইমপ্রেশন এখন পর্যন্ত আর কি সে গেইন করতে পারছে। তো কিউরিজ মানে পার্সোনাল ট্রেনার গেলওয়ের জন্য আবার 16টা, দেন হলো 19টা। তো আপনি এইভাবে তার কিউরিজগুলা বা কিওয়ার্ডগুলা অথবা ওয়ার্ডগুলারে ট্র্যাক করতে পারবেন। তারপরে যে জিনিসটা আসে সেটা হলো এই পেজগুলা, তার ওয়েবসাইটে যে পেজগুলো আছে এই পেজগুলোর মধ্যে কোন পেজটা সবচেয়ে বেশি ইমপ্রেশন পাচ্ছে বা সবচেয়ে বেশি ক্লিক পাচ্ছে। এখন দেখেন তার যে পেজটা আছে webfeed.com মানে মেইন ডোমেইনটা সবচেয়ে বেশি ক্লিক পাচ্ছে এবং সবচেয়ে বেশি ইমপ্রেশন পাচ্ছে। সে 202 ক্লিক পাচ্ছে এবং 6070 ইমপ্রেশন পাচ্ছে। তারপরে কান্ট্রি, কোন কান্ট্রির জন্য সে সবচেয়ে বেশি ক্লিক পাচ্ছে? সবচেয়ে বেশি ক্লিক পাচ্ছে সে আয়ারল্যান্ডের জন্য। তার কারণটা হলো তার আয়ারল্যান্ড বেসিস লোকাল বিজনেস। গেলওয়ে হলো আয়ারল্যান্ডের একটা সিটির নাম। কেমন? ইমপ্রেশন বলতে কি বোঝায় বলে ফেলছি, কাজী আরিফ ভাই মিস আউট করে গেছেন। ইমপ্রেশন বলতে হলো আপনার ওয়েবসাইটটা কতটুকু সামনে উঠলো অথবা কতজন মানুষ আপনার ওয়েবসাইটটা শো করলো বা সি করলো আর কি, দেখলো। ওকে, দেন আয়ারল্যান্ড হলো তার লোকাল বিজনেস, তো আয়ারল্যান্ডে সবচেয়ে বেশি সে ক্লিক পাচ্ছে এন্ড দেন ইমপ্রেশন পাচ্ছে। তারপরে হলো ডিভাইস, কোন ডিভাইসের জন্য সবচেয়ে বেশি ক্লিক, মানে কোন ডিভাইস থেকে সবচেয়ে বেশি ক্লিক আসছে। তো মোবাইল থেকে আসছে 157, যার ইমপ্রেশন হলো 4496। তারপরে সার্চ অ্যাপিয়ারেন্স হলো ভিডিও থেকে 0 আসতেছে ইমপ্রেশন। তারপরে আপনি যদি ডেট দেখেন তাহলে কোন ডেটে কতটুকু ইমপ্রেশন আসছে এবং কতটুকু কি করতেছে। এইটা ছিল তার পারফরম্যান্স ওভারভিউ। পারফরম্যান্স দিয়ে আপনি ক্লিক জানতে পারেন। ধরেন আপনি যদি ক্লিকে রাখেন তাহলে এটা হলো ক্লিক ওভারভিউ, যেটা ড্রপ ডাউন হচ্ছে। আপনি যদি ইমপ্রেশন দেখেন তাহলে এটা হলো ইমপ্রেশন ডাটা। আপনি যদি এভারেজ সিটিআর দেখেন, সিটিআর হলো ক্লিক ডিভাইডেড বাই ইমপ্রেশন 3%। তারপরে হলো একটা পার্সেন্টেজ আর কি, এভারেজ পজিশন হলো 33.4। পারফরম্যান্স সম্পর্কে বুঝতে পারছেন আপনারা? পারফরম্যান্স পর্যন্ত বুঝতে পারছেন? এই জন্য বলি কাজী আরিফ ভাই অথবা আপনাদের সবাইরে বলি ঠিক টাইমে ক্লাসে আসেন। ইমপ্রেশন নিয়ে আমি আগেই বলে দিছি, মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো বলছি মনে হয়। বুঝতে পারছেন ইমপ্রেশন কি এবং ইমপ্রেশন সম্পর্কে এক্সাম্পলও দিয়ে দিছি। তো আপনারা পারফরম্যান্স ওভারভিউটা বুঝতে পারছেন সবাই? কারো কোনো প্রশ্ন আছে? সবাই বুঝতে পারছেন? তারপরে যে জিনিসটা আসে সেটা হলো ইউআরএল ইন্সপেকশনটা জিনিসটা হলো, ধরেন আপনার ক্লায়েন্টের কোনো একটা স্পেসিফিক ইউআরএল ইনডেক্স হচ্ছে না, তখন আপনি কি করতে পারবেন জানেন? আপনি এইখানে গিয়ে এই ইউআরএলটা ইনডেক্স করার জন্য রিকোয়েস্ট করতে পারবেন। এখন যদি হৃদয় ভাই আপনাদের আবার বলতেন ইনডেক্স জিনিসটা কি? ইনডেক্স জিনিসটা হলো, ধরেন একটা ওয়েবসাইটে গুগলের ডাটাবেজে নিয়ে নেওয়া, যেন গুগলে কেউ সার্চ করলে আপনার ওয়েবসাইটটা পায় সে। এটাই হলো আপনার মোটামুটি ইনডেক্সিং বিষয়। এখন আমি আপনার এক্সাম্পল দিয়ে ধরেন আমার ক্লায়েন্টের এই ওয়েবসাইটটা ইনডেক্সের মধ্যে নাই বা ইনডেক্স হচ্ছে না, তখন আপনি এখানে গিয়ে জাস্ট ইউআরএল ইন্সপেকশনে গিয়ে যদি আপনি এটা পেস্ট করেন তখন আপনি যদি এন্টার প্রেস করেন তখন দেখতে পারবেন যে রিট্রিভিং ডাটা ফ্রম গুগল ইনডেক্স থেকে এটা চেক করতেছে। এখন দেখেন সে বলতেছে আপনার ইউআরএলটা গুগলে অলরেডি আছে, আপনাকে আর ইনডেক্স করতে হবে না। দেন হলো কভারেজে কোনো ইস্যু নাই, আপনার ওয়েবসাইটটা ইনডেক্স হচ্ছে এবং মোবাইল ইউজিবিলিটিতে কোনো প্রবলেম নাই, ব্রেড ক্রাম্বসে কোনো প্রবলেম নাই, সাইট লিংক, সার্চ বক্স সব ঠিক আছে। কেমন? এখন দেখেন আপনার যদি এইটা ইউআরএল এর মধ্যে না থাকতো, ইনডেক্সিং এর জন্য না থাকতো বা মানে আর কি ইনডেক্স না থাকতো, তাহলে এখানে শো করতো ইউআরএল ইজ নট ইন ইনডেক্স অথবা ইউআরএল ইজ নট ইন গুগল, ইউআরএল ইজ নট অন
গুগল, এই জিনিসটা উঠতো। তখন আপনি দেখেন এই যে রিকোয়েস্ট ইন্ডেক্সিং বিষয়টা আমি দেখাবো আপনার প্র্যাকটিক্যাল, এই রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ গিয়ে যদি আপনি ক্লিক করতেন তাহলে এটা কিন্তু আবার রিকোয়েস্টেড হইতো। দ্যাট মিনস গুগলের যে স্পাইডারগুলো আছে, গুগলের যে এই যে স্পাইডারগুলো আছে এগুলো এইভাবে হাঁটতে আসা আপনার ওয়েবসাইটটা ইন্ডেক্সের জন্য তার ডাটাবেজে নিয়ে নিত বা আবার চেক করতো যে আপনার ওয়েবসাইটটা ইন্ডেক্স হয়েছে কিনা। আপনি যদি টেস্ট লাইভ ইউআরএল যান তাহলে আপনি দেখতে পারবেন আপনার ওয়েবসাইটটা যে ইন্ডেক্স হয়েছে, কেমন আপনার ওয়েবসাইটটা বা কি সমস্যা হচ্ছে কিনা। এখন দেখেন বলতেছে ইউআরএল ইজ নট অ্যাভেলেবল ইন ইন্ডেক্স, দেন আপনি এখানে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ দিতে পারবেন, কেমন। তারপরে যদি আপনি কাভারেজে যান তাহলে কাভারেজে গিয়ে দেখতে পারবেন আপনার ওয়েবসাইটে কোনো ধরনের ইরর আছে কিনা, আপনার পুরো ওয়েবসাইটটা কভার করতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। এখন দেখেন ভ্যালিড উইথ ওয়ার্নিং কোনো নাই, বুঝছেন, বলতেছে যে ইন্ডেক্স থ্রো ব্লক বাই robot.txt নট অ্যাভেলেবল। তারপর আপনি যদি দেখেন ভ্যালিড মানে 15টা ইউআরএল আছে যেটা ভালো পারফর্ম করতেছে, তারপরে এক্সক্লুডেড মানে 45টা আলাদা ইউআরএল আছে। আপনি যদি সাইট ম্যাপ সম্পর্কে আগেই বলে দিছি, আপনাদের আগেই বলে দিছি সাইট ম্যাপ কি এবং কিভাবে করতে হয় আমরা ইন প্র্যাকটিক্যাল দেখব। ওকে, সাইট ম্যাপটা কিভাবে সাবমিট করতে হয় এবং কিভাবে জেনারেট করতে হয় আমরা নেক্সট ক্লাসের যে যখন টেকনিক্যাল এসইও প্র্যাকটিক্যাল ক্লাস করব তখন আমি আপনাদের দেখাই দিব। সাইট ম্যাপ বলতে বোঝায় যে আপনার ওয়েবসাইটের যে পুরো ডাটা আছে, ধরেন আপনার ওয়েবসাইটের পেজ আছে, পোস্ট আছে, ইমেজ আছে, ভিডিও আছে, সবগুলোরে একটা স্থিতিশীলভাবে সাজায় রাখা যেন গুগলের robot.txt ফাইল এসে বা রোবট এসে আপনার ওয়েবসাইটটা ভালো করে স্ক্রল করতে পারে, কেমন। দেন আপনি যদি দেখেন রিমুভালস বলতে আপনি যদি কোনো রিকোয়েস্ট মানে কোনো ইউআরএল এখান থেকে রিমুভ করতে চান তাহলে আপনি এখান থেকে রিকোয়েস্ট করতে পারেন যে আমার এই ইউআরএলটা তুমি এখান থেকে গুগল থেকে রিমুভ করে দাও, তাহলে তারা রিমুভ করে দিব। পেজ এক্সপিরিয়েন্স বলতে বোঝায় যে আপনার পেজে কোনো ধরনের ইউজেস ডাটা আছে কিনা বা ট্রাফিক আছে কিনা। কোর ওয়েব ভাইটালস এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা মোটামুটি এখন ওইভাবে কেউ দেখায় না, এখন পর্যন্ত আমি যা দেখছি কেউ ওইভাবে দেখায় নাই, তবে আমি আপনাদের একটা পূর্ণ ধারণা দেওয়ার ট্রাই করব। কোর ওয়েব ভাইটালসটা কি, এটা একটা বড় টপিকস, আপাতত জেনে রাখেন, এটা টেকনিক্যাল এসইওর একটা পার্ট, আমি আপনাদের বলে দিব। মোবাইল ইউজেবিলিটি, আপনার ওয়েবসাইটে কোনো ধরনের মোবাইলে কোনো ধরনের প্রবলেম আছে কিনা। তারা 3টা ছোট ইরর দেখছে, যে ইররগুলো হলো টেক্সট স্টাইলটা অনেকটা ছোট যেটা পড়তে অসুবিধা হয়, ক্লিকেবল এলিমেন্টস টু ক্লোজার, আপনি যে ক্লিক করেন ধরেন ক্লিক হেয়ার অথবা ভিজিট, এইগুলো অনেকটা পাশাপাশি আড়াআড়ি করে দেওয়া, আপনি এটা চেঞ্জ করতে হবে। কন্টেন্ট ওয়াইডার দেন স্ক্রিন, মানে আপনার যে কন্টেন্টটা আছে এই পুরো কন্টেন্টটা ধরেন এইটা, বাট আপনার স্ক্রিনটা হলো একটু ছোট, তো তারা বল দিছে আপনার কন্টেন্টটা স্ক্রিনের চেয়ে বড় হয়ে গেছে, এটা সলভ করে দাও। তারপরে ব্রেড কাম্পস, এটা আমি আপনাদের দেখাবো ব্রেড কাম্পসটা কি টেকনিক্যাল এসইওর পার্টে। সাইট লিংক সার্চ বক্সটাও আপনাদের দেখাবো। এখন দেখেন এখানে লিঙ্কস আছে, যে লিঙ্কগুলো আপনি দেখতে পারবেন আপনার ওয়েবসাইটে কোন ওয়েবসাইট থেকে লিঙ্ক পাইছে, আপনার ওয়েবসাইটে কোন জায়গা থেকে বাইরে লিঙ্ক এসে। আমরা ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কগুলো আগেই দেখে নিছি। ইন্টারনাল লিঙ্ক বলতে বোঝায় যে আপনার ওয়েবসাইটের সাথে ওয়েবসাইটের লিঙ্ক, মানে নিজের সাথে নিজের সম্পর্ক। দেখেন ওয়েবফিট, এইগুলা সব ওয়েবফিটেরই ওয়েবসাইট, আপনি যদি চেক করে দেখেন এগুলা সব ওয়েবফিটেরই কি ওয়েবসাইট। এখন যদি আপনি দেখেন টপ লিঙ্কিং সাইট বলতে বোঝায় যে আপনার ওয়েবসাইট থেকে মানে আপনার ওয়েবসাইটে কোন জায়গা থেকে লিঙ্ক আসছে, এগুলো ব্যাক লিঙ্কস আসছে, তো আপনি এখান থেকে টপ লিঙ্কিং সাইটে গিয়ে আপনার ওয়েবসাইটের ব্যাক লিঙ্কগুলো দেখতে পারবেন, কেমন। টপ লিঙ্কিং ট্যাগস, এগুলোরা বলা হয় অ্যাঙ্কর ট্যাগস, কোন অ্যাঙ্কর ট্যাগস থেকে আপনার ওয়েবসাইটে লিঙ্ক আসছে আপনি এই জিনিসগুলো দেখতে পারবেন। গুগল সার্চ কনসোল সম্পর্কে প্রবলেম অনেক হয়, তখন আপনি আবার কন্টেন্টটা আপডেট করে তারপরে হলো টেক্সটগুলো আপডেট করে আপনি আবার সাবমিট করতে পারেন। কেমন ভাইয়া, সিটিআর এর এভারেজ পারফরমেন্স কতটুকু থাকলে এটা কি ভালো বলা যাবে? সিটিআর এর ওইরকম এভারেজ কোনো পারফরমেন্সের আইডিয়া এখন পর্যন্ত আমার কাছে আসে না। তো চলেন আমরা আজকে দেখে নেই কিভাবে সার্চ কনসোলটা অ্যাক্টিভ করতে হয়। এটা দেখে নিই। তার আগে আমাদের যে আগের ওয়েবসাইটটা ছিল, আমি কি করে দিই,
ওকে, আমার ওয়েবসাইটের ব্যাক হ্যান্ডে তো অবশ্যই যেতে হবে। আপনারা অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে নেবেন ক্লায়েন্টের কাছ থেকে। ক্লায়েন্ট বললে আপনারা অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দেবেন। আপনি এখানে অ্যাডমিন অ্যাক্সেস নিলেন। অ্যাডমিন অ্যাক্সেস নেওয়ার পরে দেখেন, সিম্পল ব্যাপার, খুব টাফ কিছু না, জাস্ট আর দেখে নেন আর কি। এখানে লিঙ্কসে যান। লিঙ্কসে যাওয়ার পরে আপনি সার্চ কনসোল, গুগল সার্চ কনসোলে যাবেন। গুগল সার্চ কনসোলে যাওয়ার পরে আপনাদের এইভাবে আসবে না, আপনাদের অবশ্যই এভাবে আসবে না। আপনাদের আসবে হলো, আমি দেখাচ্ছি কিভাবে আসবে। ওকে, ওভারভিউ, পারফরম্যান্স, সেটিং। আমি সেটিংয়ে গিয়ে অ্যাডমিন প্যানেলে যাচ্ছি আর কি। ওকে, অ্যাড প্রপার্টি, আমি নতুন করে প্রপার্টি করতেছি। আপনাদের এইখান থেকে স্টার্ট হবে, এখান থেকে স্টার্ট হবে এবং আপনি এইখানে দেখেন বলতেছে যে আপনি এখানে চাইলে ডোমেইন দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনি এখানে ইউআরএল দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। তো আমরা এখান থেকে ডোমেইনই দিব example.com। আপনার ওয়েবসাইটের যে লিঙ্ক আছে www.hridoychaudhuri.com or সামথিং, আপনাদের যে ওয়েবসাইটের লিঙ্ক আছে এইটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। দেন আমি এখানে পেস্ট করে দিছি। পেস্ট করার পরে দেখেন আপনি HTTPSটা কেটে দেন, তারা বলছে www থেকে শুরু করবেন। ওকে, আমি ডোমেইনে না দিয়ে ইউআরএল থেকে নিয়ে নিই। ইউআরএল, ওকে, ইউআরএল দিয়ে অনলি ইউআরএল আন্ডার দ্য অ্যাড্রেস। ওকে, ওকে, সে পুরো ইউআরএলটা এখানে যাচ্ছে। ওকে, আমি পুরো ইউআরএলটা এখান থেকে এনে দিয়ে দিচ্ছি। দেন আমি কন্টিনিউতে প্রেস করছি। ভেরিফাইং প্রপার্টি, ভেরিফাই করতে বলছে। আমার মনে হয় একটু ভেরিফাই হয়ে যাবে, কারণ আমি, আচ্ছা ওকে, ভেরিফাই ওনারশিপ বলতেছে, তোমার ওনারশিপটা ভেরিফাই করতে হবে। সিম্পল প্রসেস। দেখেন HTML ট্যাগ দিয়ে আমরা করব। HTML ট্যাগ দেওয়ার পরে দেখেন বলতেছে কপি দ্য মেটা ট্যাগ বিলো এন্ড ফাস্ট ইনটু ইওর সাইটস হোম পেজ। আপনার হোম পেজে করেন, ইট শুড বি গো ইন হেড সেকশন এন্ড বিফোর ফার্স্ট বডি সেকশন। বডি সেকশনের আগে এবং হেড সেকশনের পরে। দেন এখানে আপনি কপি করেন। এখন আমারে বলেন, আমরা গত ক্লাসে কি হেড সেকশনে পেস্ট করছিলাম না? গত ক্লাসে যে আমরা হেড সেকশনে পেস্ট করার জন্য আমরা কি ধরনের প্লাগইন ইউজ করছিলাম? কি ধরনের প্লাগইন ইউজ করছিলাম বলেন তো? প্লাগইনের নামটা কার কার মনে আছে? তাহলে বুঝতে পারবো যে আপনারা ভিডিও দেখছিলেন, আর না হলে না। প্লাগইনের নামটা কার কার মনে আছে? ইনসার্ট হেডার এন্ড ফুটার। তো আমরা সেটিং এ যাব, আমাদের যে ড্যাশবোর্ডটা আছে এখানে যাব। যাওয়ার পরে সেটিং, ইনসার্ট হেডার এন্ড ফুটার। এখানে গিয়ে জাস্ট আমি যেটা কপি করে আনছি, আমি জাস্ট এখানে এটা পেস্ট করে দেব। আমার এটা দেখেন, এটা হলো হেড সেকশন, এটা হলো বডি সেকশন। তো আমি বলছি বডি সেকশনের আগে যেন আমি পেস্ট করি। দেন আমি কন্ট্রোল ভি দিয়ে জাস্ট পেস্ট করে দিছি। পেস্ট করার পরে আমি জাস্ট এখানে সেভ দিয়ে দিব। এতটুকুই আমার কাজ, এর চেয়ে বেশি কোনো কাজ নাই। এখন আপনি জাস্ট এখানে ভেরিফাই ক্লিক করেন। ভেরিফাই ক্লিক করার পরে বলবে যে চেকিং ভেরিফিকেশন। আপনার ভেরিফিকেশনটা চেক করা হয়েছে এবং ওনারশিপ ভেরিফাইড। আপনার ওনারশিপটা ভেরিফাইড হয়ে গেছে। আমি গো টু প্রপার্টি যাচ্ছি। গো টু প্রপার্টি গেলে দেখেন আপনি এইখানে আপনার পুরো ওভারভিউটা দেখতে পারবেন, hridoychaudhuri.com। দেন আপনি এখানে পুরো ওভারভিউটা দেখতে পারবেন। বুঝা গেছে? যারা সার্চ কনসোল নিয়ে খুব ভয় পাইছিলেন তারা কি ভয় কেটে গেছে? সার্চ কনসোল এবং গুগল অ্যানালাইটিক্স সেটআপ করা কি খুব বেশি কঠিন? সার্চ কনসোল এবং গুগল অ্যানালাইটিক্স সেটআপ করা অনেক কঠিন? আমারে বলেন কে কে ক্লায়েন্টের সার্ভিস দেওয়ার মতো প্রস্তুত, যে ভাই আমরা তো সার্চ কনসোল এবং গুগল অ্যানালাইটিক্স সেটআপ করে দিতে পারবো। সবাই দিতে পারবেন না? এখন আমি এই দুইটা জিনিসের আপনাদের কাজ বুঝাচ্ছি। ধরেন আপনার ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দিল। আমি এখানে বুঝাই দিচ্ছি এই দুইটা কাজ কিভাবে স্টার্ট করবেন এবং আপনি কিভাবে এটা করবেন। আমি বোর্ড নিয়ে নিচ্ছি এখানে। আচ্ছা, আপনারা একটু ওয়েট করেন, আমি একটু পানি খেয়ে আসি, আমার গলা শুকিয়ে গেছে। একটু ওয়েট করেন, আমি পানি খেয়ে আসছি। ওকে, চলো তাহলে আমরা এই দুইটা জিনিস জানলাম। দুইটা জিনিস জানার পরে আপনারা যখন গুগল সার্চ কনসোল এবং অ্যানালাইটিক্স সম্পর্কে জানছেন, তো আপনারা কিভাবে করবেন? ধরেন আপনার একটা ক্লায়েন্ট আপনারে প্রথম এসইও কাজের জন্য অ্যাসাইন করলো। খুব মনোযোগ দিয়ে এই জিনিসগুলো বুঝেন, আপনাদের জন্য অনেক কাজে আসবে। তো প্রথম ধরেন আপনার ক্লায়েন্ট এখানে আপনারে একটা জিনিস অ্যাসাইন করলো। ধরেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা হলো এইটা, আমি ধরে নিলাম এটা হলো abc.com। abc.com হলো তার ওয়েবসাইট, একদম ব্র্যান্ড নিউ ওয়েবসাইট।
এখন সে চাচ্ছে যেন তার ওয়েবসাইটে আপনি এসইও করে দেন বা র্যাঙ্ক করে দেন, যাই করে দেন, যে কোনো সার্ভিস দেন। এখন দেখেন এই abc.com সম্পর্কে আপনার কোনো ডাটা আপনার হাতে নাই, প্রথম অবস্থায় আপনার হাতে কোনো ডাটা নাই। পাশাপাশি আপনি একটা বিগিনার, আপনার কাছে কোনো ধরনের পেইড টুলস নাই, তো প্রথম আপনাকে জানতে হবে যে এই ওয়েবসাইটটা কি ধরনের সিচুয়েশনে আছে। সিচুয়েশন বোঝার জন্য আপনাকে সার্চ কনসোল প্রথমে লাগবে। আপনি যদি সার্চ কনসোলে যান তাহলে কিন্তু আপনি এই সার্চ কনসোল থেকে একটা ওয়েবসাইটের কতগুলো পেজ ইন্ডেক্স আছে এটা কিভাবে দেখবেন এটা আমি বলে দিচ্ছি। আপনি সাইট দেন হলো স্ল্যাশ দিয়ে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিলে বুঝতে পারবেন কতগুলো ওয়েবসাইট ইন্ডেক্স আছে বা কতগুলো পেজ ইন্ডেক্স আছে। যদি আমি এখানে ধরেন আমি এখানে লিখছি সাইট স্ল্যাশ, আমি ধরে নিচ্ছি যে আমার যে ওয়েবসাইটটা ছিল এই ওয়েবসাইটটাই আমার কতগুলো পেজ ইন্ডেক্স আছে এখানে। দেন কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কপি করার পর আমি এটা পেস্ট করে দিচ্ছি। দেখেন আমার এখানে 3টা পেজ জাস্ট ইন্ডেক্স আছে, এখানে বলতেছে যে তোমার 3টা পেজ ইন্ডেক্স আছে। তো আমি এখন বলছি না, আপনারা যখন ভিডিও দেখবেন তখন এটা নোট করে নেবেন। সাইট দেন হলো 2টা ডট, এটার কোলন বলে তারপর আপনার ওয়েবসাইটের লিংক দিলে কি করে দিবেন। এখন দেখেন সে কিন্তু বলেই দিছে ট্রাই গুগল সার্চ কনসোল। তুমি সার্চ কনসোল কি করো www.google.com/webmasters। এখন দেখেন আপনি যদি আপনার ওয়েবসাইটটা মোটামুটি ইন্ডেক্সে নিতে চান বা গেট ইন্ডেক্সিং এবং র্যাঙ্কিং ডাটা, তাহলে আপনাকে গুগল সার্চ কনসোল ইউজ করতে হবে। আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট হলো abc.com, আপনি দেখলেন কোনো একটা ওয়েবসাইট তার ইন্ডেক্স বা কোনো একটা পেজ ইন্ডেক্স নাই, তখন কিন্তু আপনাকে সার্চ কনসোলে যেতে হবে। এখন সার্চ কনসোল থেকে আপনি কি করতে পারবেন এটা আমি বলে দিচ্ছি। আপনার ওয়েবসাইটটা ক্লায়েন্টের ওয়েবসাইট ধরেন abc.com, আপনি প্রথমে সার্চ কনসোলটা সেট আপ করে নেবেন এবং সার্চ কনসোল আপনারে এই ডাটাগুলো দিবে, যে ডাটাগুলো হলো আপনার ওয়েবসাইটটা কতগুলো পেজ ইন্ডেক্স আছে এবং কি এরর আছে। ধরেন আপনার সাইটের পারফরম্যান্স দেখলে আপনি বুঝতে পারবেন। আপনি যদি একটা সাইটের পারফরম্যান্সে যান, আমি clip.co এটা যাই, এইটা হলো আমার জীবনের প্রথম ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আমার জীবনের প্রথম ওয়েবসাইট যেটাতে আমি কাজ করছিলাম, এখন কাজ করি না, বাট এটা ব্র্যান্ড নিউ ওয়েবসাইট ছিল 3 বছর আগে। ক্লায়েন্ট আমার কাছে 3 মাসের মতো কাজ করাইছিল। দেখেন এখন তার ওয়েবসাইটের পারফরম্যান্স, এটা দেখেন 108টা নোটিফিকেশন, ক্লায়েন্ট ওইভাবে চেকই করে না। আমার জীবনের প্রথম ওয়েবসাইট। এখন দেখেন আপনার ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দিল, আপনি ওভারভিউতে গেলে দেখতে পারবেন যে এই ওয়েবসাইটে কতগুলো ক্লিক আসছে। যদি ভালো ক্লিক আসে দ্যাট মিন্স এই ওয়েবসাইটটা পারফর্ম করতেছে, মানে মানুষ এঙ্গেজ হচ্ছে এখানে। যদি ভালো ইমপ্রেশন আসে দ্যাট মিন্স মানুষের চোখের সামনে আসতেছে এবং এই ওয়েবসাইটটা ফিউচারে গ্রো হবে। তারপরে আপনি ইউআরএল ইন্সপেকশনে গিয়ে যদি অনেকগুলো পেজ ইন্ডেক্স না হয় তাহলে আপনি ইন্ডেক্স রিকোয়েস্ট পাঠাতে পারবেন। পাশাপাশি আপনার ওয়েবসাইটে যা ইরর আছে আপনি এই ইররগুলো খুঁজে বের করতে পারবেন, কি ইরর হচ্ছে, এবং গুগল সার্চ কনসোল বলে দিবে যে কেন ইরর হচ্ছে। বোঝা গেছে গুগল সার্চ কনসোলের কাজ এবং গুগল সার্চ কনসোল কেন একটা নতুন ওয়েবসাইটের জন্য ইম্পর্টেন্ট, সবাই বুঝতে পারছেন? তো আমাদের একটা ক্লায়েন্ট যদি মান্থলি বেসিসে কাজ দেয় অথবা প্রথম কাজ দেয়, তাহলে আমাদের প্রথম কাজ কি বলেন তো? আমাদের প্রথম কাজটা হলো আমরা যেন গুগল সার্চ কনসোলটা সেট আপ করে নিই। কে পারবেন বলেন? এই আপনারা যে 50 স্টুডেন্ট আছেন, কে পারবেন যে ভাই আমি সেট আপ করতে পারবো? কারো কি এখন পর্যন্ত বিন্দুমাত্র কনফিউশন আছে যে ভাই আমি পারবো না বা আমার পক্ষে এটা সার্চ কনসোল সম্ভব না? সিলেটি ভাষায় খুঁজে দিলাম। হ্যাঁ ভিডিও রেকর্ড হচ্ছে। ইউসুফ ভাই আপনি তো সব সময় লেট করে আসেন। ওকে, এখন দেখেন আমরা দেখে গেছি যে ওয়েবসাইটে কি প্রবলেম আছে। ট্যাগ ম্যানেজার কি রিলেটেড না? ট্যাগ ম্যানেজার রিলেটেড না। এখন সার্চ কনসোলের পরে আমার এখন ট্রাফিক গেইন করতে হবে। আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে কি ট্রাফিক আসছে, কোথা থেকে ট্রাফিক আসছে, ট্রাফিকগুলোর এজ কত, ধরেন একটা ট্রাফিকের বিহেভিয়ার জানতে হবে। এখন আমি সার্চ কনসোল থেকে ওয়েবসাইটের সব প্রবলেম সলভ আউট করে গেছি। এখন আমাকে তো বুঝতে হবে, ক্লায়েন্ট আমারে বলে দিবে আমি ইউএসএ বেসড ট্রাফিক চাই, এবং আমার ওয়েবসাইটের জন্য এই ধরনের ট্রাফিক আসে। তখন কিন্তু আপনি ট্রাফিকের বিহেভিয়ারগুলো ট্র্যাক করতে হবে। এখন বলেন ট্রাফিকের বিহেভিয়ার আমরা কিভাবে ট্র্যাক করতে পারবো? ম্যাক্সিমাম ক্লায়েন্ট তো ভাই একটা গুগলে ওয়েবসাইট দিলে আপনি সার্চ কনসোল সম্পর্কে ক্লায়েন্ট জানবে, আর না জানলে আপনি জানাবেন, আপনি একজন এক্সপার্ট।
আপনি জানাবেন না যে ভাই আপনার বা স্যার ইউ নিড ইউর সার্চ কনসোল সেট আপ, যেন আপনি আপনার ওয়েবসাইটে সব প্রবলেমগুলো দেখতে পারেন। এখন আমরা কি সার্চ কনসোলটা সেট আপ করতে পারি, অ্যানালাইটিক্সটা সেট আপ করতে পারি? শাহিন ভাই মানে আর কি আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আসলে আমি দেখাই দিব, বুঝতে পারছেন? প্র্যাকটিক্যাল ক্লাস আসলে আমি যতটুকু আমার চোখের সামনে পড়বে, আমি যতটুকু পারি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই দিব, কেমন? এখন তো আমি নিজে নিজে এরর ক্রিয়েট করতে পারবো না, বুঝেন না? আমি তো নিজে নিজে পেজ কোলাপস করে করতে পারবো না। এখন দেখেন সার্চ কনসোল আমাদের আমাদের অ্যানালাইটিক্স কি কি ডাটা দেয়। আমি যদি দেখি যে google.analytics.com, গুগল অ্যানালাইটিক্স আমাদের কি কি ডাটা দেয়, একটা ওয়েবসাইটের গুগল অ্যাডস চলে গেছে, একটা ওয়েবসাইটের সব ট্রাফিক বিহেভিয়ার দেয়। একটা ট্রাফিক কোথা থেকে আসে, কিভাবে আসে, তার এইজ কত, সে কতক্ষণ স্টে করতেছে, কিভাবে স্টে করতেছে, কোন কান্ট্রি থেকে আসতেছে, সবগুলা আমরা ওইখান থেকে ট্র্যাক করতে পারি। এখন আপনি একটা নিউ ওয়েবসাইট দিলেন, খুব মনোযোগ দিয়ে এই কথাটা বুঝেন। আপনি একটা নিউ ওয়েবসাইটের দায়িত্ব নিলেন, আপনি একটা ব্র্যান্ড নিউ ওয়েবসাইটের দায়িত্ব নিলেন, যার পারফরমেন্স ছিল এইরকম, যার পারফরমেন্স ছিল একদম জিরো। আমার নতুন ওয়েবসাইটটা কোথায় এড হয় নাই, বুঝছি সিনট্রিক্স হৃদয় চৌধুরী। এখন দেখেন আপনার একটা ক্লায়েন্ট ওয়েবসাইট দিল, এইরকম ভাবে ওভারভিউ আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের পারফরমেন্স এইভাবে থাকবে যখন একটা নতুন ওয়েবসাইট থাকবে। তারপরে যদি আপনি ক্লায়েন্টের এক সপ্তাহ পরে রিপোর্ট দেন, এক সপ্তাহ পরে রিপোর্ট দেন যে স্যার আপনার ওয়েবসাইটে 20টা ক্লিক আসছে, 200 ইমপ্রেশন আসছে, আপনার ওয়েবসাইটের সিটিআর এভারেজ পজিশন হলো এইরকম, এভারেজ পজিশন এইরকম, আপনি যদি এটা দেখেন, তারপরে যদি বলেন যে আপনার ওয়েবসাইটে 50টা ট্রাফিক আসছে বা 50টা মানুষ ভিজিট করছে, যার সেশন ছিল এইটা, এবং যার 50টার জন্য 70টা সেশন ছিল, সে এতটুকু সময় স্টে করছে, তখন কি ক্লায়েন্ট আপনার কাজের প্রতি ট্রাস্ট আসবে বলেন তো? আপনি তো অ্যাট লাস্ট বলতে পারবেন যে আমি 1 উইক কাজ করছি, আপনার ওয়েবসাইট এইখান থেকে এইখান অবধি আসছে। যারা অনেকে মনে করেন না যে ওয়েবসাইট র্যাঙ্ক হয় তো ভাই 45 দিন পরে, ওয়েবসাইট র্যাঙ্ক হয় আনুমানিক ধরেন কমপক্ষে 45 দিন সময় লাগে, আমি আরো বেশি সময় নিই, যত সময় নেওয়া যায়, তো 45 দিন পরে র্যাঙ্ক হয়। বাট আপনি এই 45 দিনের আগেও কিন্তু ক্লায়েন্টের স্যাটিসফাইড করতে পারবেন। আপনি এই 45 দিনে আপনি প্রতি সপ্তাহে তার একটা রিপোর্ট শিট দেন। আমি যেটা করি, প্রতি সপ্তাহে একটা রিপোর্ট শিট দেন, এই রিপোর্ট শিট আপনি উল্লেখ করেন তার ওয়েবসাইট কিভাবে গ্রো হচ্ছে, ওয়েবসাইটের ডাটা ধরেন ট্রাফিক কি ধরনের আসতেছে, কি ধরনের ইমপ্রেশন আসতেছে, কোন কিওয়ার্ডগুলো পারফর্ম করতেছে, এই ধরনের ডাটাগুলো আপনি দিতে পারেন। পাশাপাশি আপনি সার্চ কনসোলের ডাটা দেন যে আপনার ওয়েবসাইটের এই ধরনের ইমপ্রেশন আসতেছে, এই ধরনের ক্লিক আসতেছে, এইভাবে আসতেছে। তখন কিন্তু সে আপনার সাথে 7 দিন পরে যদি রিপোর্ট দেন, তাহলে আপনার সাথে তার কমিউনিকেশন ভালো হবে, এবং কমিউনিকেশন ভালো হলে আপনার ওয়েবসাইটে যদি তার ওয়েবসাইটে যদি মানে পুরোপুরি যে ফার্স্ট পেজে না আসেও যদি সেকেন্ড পেজে থাকে, তাহলে সে বুঝবে যে আপনি কাজ করছেন, এবং আপনি কাজ করার পরে ফুল ইফোর্ট দেওয়ার পরে এইরকম আসছে, দ্যাট মিনস তার ওয়েবসাইটের প্রবলেম। বুঝা গেছে গুগল সার্চ কনসোল কি, গুগল অ্যানালাইটিক্স কি, এই ডাটাগুলো আমরা কেন দিব, কিভাবে দিব, দিলে কিভাবে ক্লায়েন্টের হেল্প হবে, এবং ক্লায়েন্টের সাথে কিভাবে আমরা কমিউনিকেশন গ্রো করব। বুঝা গেছে? কে কে বুঝতে পারছেন বলে? এখন দেখেন আমরা আরেকটু জিনিস দেখি কিভাবে একটা ওয়েবসাইটের পেজ স্পিড দেখব। আজকে শুধুমাত্র দেখব কিভাবে একটা ওয়েবসাইটের পেজ স্পিড চেক করব। তো প্রথম কথা হলো, আমি এই ওয়েবসাইটটারই এক্সাম্পল হিসেবে নেই, আপনারা সবাই দেখেন, এই ওয়েবসাইটটারই এক্সাম্পল হিসেবে নেই। একটা ওয়েবসাইটের পেজ স্পিড দেখার জন্য আপনি এখানে সার্চ করবেন পেজ স্পিড ইনসাইট, পেজ স্পিড ইনসাইট। আপনারা এই জিনিসগুলো আমি চাই যেন আপনারা যখন ভিডিও দেখবেন তখন নোট ডাউন করে নেন, কারণ এগুলো আপনাদের জন্য এজ এ হোমওয়ার্ক হিসেবে অ্যাট লাস্ট এই ডাটাগুলো নেওয়ার জন্য আপনারা ভিডিও দেখবেন না হলে তো আপনারা দেখবেনও না ভাই, আপনারা মনে করেন ক্লাসই না। তো আপনি এখানে গিয়ে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল দিবেন, দেন আপনি এখানে অ্যানালাইজে ক্লিক করবেন। অ্যানালাইজে ক্লিক করার পরে ভয় পায়েন না, আমি এগুলো ডাটা আপনাদের দিয়ে দিব রিসোর্স হিসেবে, আপনাদের ডাটাগুলো ক্লাসরুমে শেয়ার করে দিব রিসোর্স হিসেবে। তারপর আপনারা ভিডিওগুলো দেখলে ভালো আর কি। তো আপনি পেজ ইনসাইটে গিয়ে আপনি দেখতে পারবেন যে এই ওয়েবসাইটের স্পিডটা কেমন হচ্ছে, বা এটার জন্য ডেস্কটপে কি ধরনের স্পিড আসছে। দেখেন এটা আমার ওয়েবসাইট, এই যে দেখেন এই বেচারাটা আমি, বুঝছেন, উইলিয়াম গিলবার্ট না, এটা আমি জাস্ট একটা কি রাখছি। দেখেন এটা হলো মোবাইলে 67 স্পিড আসছে, আপনি যদি ডেস্কটপে দেখেন 92 স্পিড, যেটা অনেক ভালো।
তার পেছনের কারণ হলো এই ওয়েবসাইটে তেমন কোনো ডাটাই নাই, তো তেমন কোনো কিছু নাই, শুধুমাত্র টেক্সট। যখন আমি ইমেজ এড করব তখন একটু স্লো হয়ে যাবে। তো আপনারা এইভাবে একটা ক্লায়েন্টের ওয়েবসাইটের মোবাইল ডাটা দেখতে পারবেন এবং তার ডেস্কটপের ডাটাগুলো দেখতে পারবেন। এখন দেখেন এইখানে গিয়ে আপনি ইররগুলো চেক করতে পারবেন, এই ইররগুলো পড়ে জানবেন। তাছাড়াও একটা পপুলার ওয়েবসাইট আছে যেটা দিয়ে আপনারা চেক করতে পারবেন, এটার নাম হলো জিটি মেট্রিক্স। অনেক পপুলার, গ্রান্টেড, সব ক্লায়েন্টগুলো এটা ডাটা অ্যাকসেপ্ট করে। তো আপনি এখানে গিয়ে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট দিবেন, দেন আপনি টেস্ট ইউর সাইট দিলে আপনি এখানে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ডাটাগুলো চেক করতে পারবেন। আপনার ওয়েবসাইটের ডাটাগুলো এখান থেকে আপনি চেক করতে পারবেন, তার ওয়েবসাইটের মানে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে কি ধরনের স্পিড হচ্ছে বা কি ধরনের ডাটা সে পাচ্ছে এখান থেকে। দেখেন এটা পারফরমেন্স হলো 99%, স্ট্রাকচার হলো 91%, যার 809 আপনি এই ডাটাগুলো দিতে পারবেন এবং আপনি পাশাপাশি এখানে যদি কোনো প্রবলেম থাকে এই প্রবলেমটা আপনারা সলভ করে নিতে পারবেন। মোটামুটি বোঝা গেছে আপনাদের গুগল সার্চ কনসোল সম্পর্কে। হ্যাঁ, ওয়েবসাইটের স্পিড আপনারা বাড়াতে পারবেন। কিভাবে বাড়াবেন এটা আমি বলে দেব, কেমন কিভাবে বাড়াবেন এটা আমি বলে দেব। তো গুগল সার্চ কনসোল সম্পর্কে বোঝা গেছে, গুগল অ্যানালাইটিক্স সম্পর্কে বোঝা গেছে। এই দুইটা টুলস বা প্লাগইনস অথবা যাই বলেন, সফটওয়্যার যাই বলেন, আপনারা যেভাবে বলেন, কারো কি বিন্দুমাত্র প্রবলেম আছে যে ভাই এখনো আমি সেট আপ করতে পারবো না, আমি ডাটাগুলো বুঝি নাই? কারো কি কোনো প্রবলেম আছে? কারো প্রবলেম থাকলে আমারে বলেন যে ভাই আমি তো বুঝি নাই, আমি কি করব, কিভাবে কি করব। কারো কোনো প্রবলেম আছে? এখনই দেখাই দিব ওসমান ভাই, কাভারে জিরোর ফিক্স দেখালে এখনই দেখাই দিব না একটু পরে দেখালেও হবে, যখন আমরা কি করব আর কি, যখন প্র্যাকটিক্যাল করব আমি আপনাদের দেখাবো, প্রতিটা জিনিস দেখানোর ট্রাই করব। বুঝা গেছে? যতটুকু দরকার ততটুকু আমি দেখাবো। তো আগামীকালকে কি বার বলেন তো? আগামীকালকে কি বার? আগামীকালকে কি বলেন তো? আগামীকালকে আপনাদের প্র্যাকটিক্যাল, আপনাদের অন পেজ প্র্যাকটিক্যাল। আমি আপনাদের একটা কন্টেন্ট দিয়ে দেব, আপনারা ওই কন্টেন্টটা পাবলিশ করবেন। আপনারা ওয়ার্ডপ্রেসের আমি দিয়ে দিব অ্যাক্সেসগুলো, আপনারা সবাই ট্রাই করবেন এবং ওয়েবসাইটটারে কোথায় নিয়ে পাঠাবেন একমাত্র আপনারা জানেন, তবে খেয়াল রাখেন, কেমন? আমি আপনাদের কালকে ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস দিয়ে দেব। আচ্ছা, গতকালকের ভিডিওটা ইমরান ভাই পান নাই? আর কে কে পান নাই গতকালকের ভিডিওটা? গতকালকের ভিডিওটা ইউটিউবে পাবলিশ করে লিংক দেওয়া হয়েছিল, ইমরান ভাই মনে ভুলে গেছেন। আচ্ছা ওকে, প্র্যাকটিক্যাল নিয়ে আর এই ভিডিওটা যখন ইউটিউবে যাবে আমি প্র্যাকটিক্যালটা আর এখন দেখাচ্ছি না, আপনাদের এই ভিডিওটা পজ করে দিয়ে দিচ্ছি, ভিডিওটা এখানেই পজ করে দিয়ে দিচ্ছি।